আজকে ঠোঁটকাটা স্পেশালের শুরুতে আপনাদের রোমহর্ষক ভয়ঙ্কর একটা ছবি দেখাবো। সত্যি ভয় পেয়ে যাবেন এই ছবিটা দেখলে। ঝুলন্ত অবস্থায় এক টোল কর্মীকে তাকে গাড়িতে 12 কিলোমিটার এই অবস্থায় যে দেখতে পাচ্ছেন তিনি ঝুলছেন, একটা গাড়ি তাকে ওই অবস্থায় নিয়ে 12 কিলোমিটার ছুটে গেছে। ভাবতে পারছেন কত বড় বিপদ, মৃত্যু পর্যন্ত হতে পারত এখানে। উত্তর দিনাজপুরের ঘোষপুকুর টোল প্লাজায় এই শিহরণ জাগানো ঘটনা, এটা সত্যি চাঞ্চল্যকর। এই যে আমরা কথায় কথায় চাঞ্চল্যকর বলি, এইটা সত্যি চাঞ্চল্যকর। রুদ্ধশ্বাস 12 কিলোমিটার, যে গতিতে গাড়ি ছুটছিল যে কোনো সময় দুর্ঘটনা ঘটে এই ভদ্রলোক মারা যেতে পারতেন। ঝুলে ঝুলে যাওয়া ওই টোলকর্মী পড়ে গেলে ওই গাড়ির চাকাতে একদম পিষে যেতেন তিনি, কোথায় ছিটকে যেতেন কেউ দেখতেই পেত না হয়তো। ইসলামপুরের এক বাসিন্দার ফোন ক্যামেরায় গোটা ঘটনাটা ধরা পড়েছে। ওই বাসিন্দার তৎপরতায় শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ওই টোলকর্মীকে। ঘটনার সূত্রপাত টোলকর্মীর সঙ্গে একটি বচসাকে কেন্দ্র করে, সেই বচসার মুহূর্তেও ধরা পড়েছে। আসামের নম্বর প্লেট মানে অসমের নম্বর প্লেট লাগানো একটি গাড়ির যাত্রীদের সঙ্গে টোল প্লাজায় বচসায় জড়ান ওই কর্মী। গাড়ির চালকের অভিযোগ, বচসার সময় ওই টোল কর্মী নাকি তাদের গাড়ির কাঁচ ভেঙে দেন। পরে দেখা যায় ওই কর্মীকে ঝুলন্ত অবস্থায় নিয়েই ছুটে চলেছে ওই গাড়িটি। প্রায় 12 কিলোমিটার ধাওয়া করে ইসলামপুরের ওই ব্যক্তি গাড়িটিকে থামিয়ে টোল কর্মীকে উদ্ধার করেন। এটা একটা হিরোইক কাজ যিনি করেছেন। आपको उठाया गाड़ी में टोल टैक्स पे थे। टोल टैक्स। हाँ, लड़कों से गाली देने लगा। कांच कैसे फूटा? कांच हमको अंदर खींच लिया तो लड़कन ने हमें उतारने के लिए नीचे कांच फोड़ दिया। हम लोग आपको वहाँ से फॉलो करते हुए आ रहे थे। हाँ। ये लोग हम लोग डर से नहीं गाड़ी भगाई कि हम लोग भगाने साहब छोड़ देने से हम लोग गाड़ी नीचे आ जाइएगा। हम लोग गाड़ी नीचे, इसलिए हम लोग आपको साथ में लेके आए। अभी चलिए पुलिस के पास, वहाँ पर आप सब बोलिए। উল্টা কাটে গাড়িটা একটু আগে বাড়াই দিকে, গাড়ির সাইডে একটা লোক লাটকে আছে, আর ওটা কারা আমরা জানতে পারি না। তো আমরা গাড়িটাকে ক্রস করতে যে গাড়ি চাপে দেয়, তো চাপার শর্তে আমরা বললাম কি পিছনে যাই, কিন্তু লোকটা পড়ে গেলে তো আমরা রান ওভার করে দিব। তারপর আমরা আস্তে আস্তে করতে গেলাম, প্রায় 12 কিলোমিটার লোককে টেনে চলে গেছে নিয়ে, মাঝখানে ওকে ফেলে দিচ্ছিল। এটা ঘটনার কোথা থেকে স্টার্ট হয়েছিল? এটা আমাদের আপনার ঘোষপুকুর টুল ট্যাক্স আছে না, ওখান থেকে ফুলবাড়ি থেকে হয়ে একদম ফুলবাড়ি যে টুল আছে ওই অবধি ওই লোকটাকে টানে নিয়ে গেছে। না আমরা যেতাম পিছনে, তো লোকটাকে রাস্তার মধ্যেই ফেলে দিত। যাকে টেনে নিয়ে গেছে ও কি টুল ট্যাক্সে ছিল? ও টুল ট্যাক্সের কর্মচারী। পরে আমরা যে গাড়িটা আটকাই, যে রাস্তা জাম থাকে, আর পুলিশকে তাড়াতাড়ি ফোন করি, পুলিশ ওখানে থাকে, তারপর ওই গাড়িটাকে ধরে থানাতে নিয়ে যায়। স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার তোমাকে কিন্তু জানে মেরে দেবে। সব থেকে পয়সাওয়ালা কাউন্সিলের নাম স্বরূপ বিশ্বাস। আমাদের এন্ট্রি ছিল না এসব জায়গাতে। পুজোয় প্যান্ডেল হপিংয়ে বেরোবেন তো নিশ্চয়ই আপনারা, অথচ পরিক্রমার লিস্টিতে এবার নিউ আলিপুরের সুরুচি সঙ্গের পুজো থাকবে না, তেমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ কলকাতার অন্যতম নামী হাই প্রোফাইল সুরুচির পুজোকে বাদ দেওয়ার কথা কি আদৌ ভাবা যায়? মানে আমি বলছি যারা পুজো দেখতে ভালোবাসেন সাধারণ দর্শক তাদের কথা, কিন্তু এবার বদলের বাংলায় কলকাতার অন্যতম মেগা বাজেটের এই পুজো কি বন্ধ হয়ে যেতে চলেছে? এলআইসি লাইফ ইন্স্যুরেন্স মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ইতিমধ্যেই তারা দাবি করেছে যে সুরুচি সংঘ তাদের জমি দখল করে পুজো করছে। আজ শনিবার আইনি নোটিশও পেল ক্লাব কর্তৃপক্ষ। সুরুচির দেওয়ালে নোটিশ সেটে দিয়েছেন এলআইসির অফিসাররা। ডেডলাইন 18ই জুলাই। 18ই জুলাইয়ের মধ্যে বিতর্কিত জমি সুরুচিকে খালি করে দিতে হবে এবং এলআইসির হাতে ফিরিয়ে দিতে হবে, না হলে অত্যন্ত কঠোর আইনি পদক্ষেপ করবে এলআইসি। তাহলে সুরুচির মেগা বাজেটের পুজোর হাল এবার কি হতে চলেছে? এমনিতেই দেখুন অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, তাদের যা অবস্থা,
এবার তারা কেমনভাবে কতটা বড় করে পুজো করতে পারবেন এটা নিয়ে আমজনতার মনে যথেষ্ট সংশয় আছে। তার উপর এখন আবার এরকম আইনি লড়াই, তাও আবার এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থা। 72 বছরের পুরনো দুর্গাপুজো কি প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে? এখানে যে প্লটগুলো রয়েছে 498, 499, 500, 501 ব্লক এম, নিউ আলিপুর, অর্থাৎ এই যে জায়গায় যে 4টে প্লট রয়েছে সেই 4টে প্লট এলআইসির, এবং সেটার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 18/7/2026। তার মধ্যে এই যে 4খানা প্লট তা ছেড়ে দিতে বলা হয়েছে, এবং তার জন্য যা যা আইনি ভাষা তা পুরোপুরি স্পষ্ট লেখা রয়েছে। এবং এখানেও কিন্তু আরেকটিও নোটিশ দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে জায়গায় স্পষ্টত বলে দেওয়া হচ্ছে যে এই জায়গা যে আইনতভাবে এলআইসির, অর্থাৎ যেভাবে বেআইনিভাবে দখল করা হয়েছে তার জন্য আইনি নোটিশ দেওয়া হলো এলআইসির তরফে। দখল ছিল, এবার আমরা সেটা পজিশন নেওয়ার জন্য প্রসিডিওর স্টার্ট করলাম। এলআইসি প্রপার্টি মানে পলিসি হোল্ডারদের টাকা, পাবলিক প্রপার্টি, এগুলো আমরা এক এক করে সমস্ত আমাদের ইয়েতে নেবো। আমাদের এন্ট্রি ছিল না এসব জায়গাতে, আমাদের অ্যাক্সেস ছিল না, অতটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট হয়তো আমরা পেতাম না, কিন্তু এবার আমরা প্রচন্ড আশাবাদী উই আর গোয়িং টু গেট ব্যাক আওয়ার পজিশন। স্বভাবতই এই যে দিনক্ষণ তার মধ্যে সুরুচি সংঘ তাদের জায়গা ছেড়ে দেয় কিনা, বা যদি না ছাড়ে পরবর্তীকালে এলআইসি কি আইনি পদক্ষেপ নেয় তা গুরুত্বপূর্ণ। দেখুন, এলআইসির এই আইনি নোটিশে সুরুচি সংঘ কি পদক্ষেপ করতে চলেছে সেটা এখন সব থেকে ভালো বলতে পারবেন বিশ্বাস ব্রাদার্স, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস। সুরুচির পুজো অরূপ স্বরূপেরই পুজো, বোদ্ধা কথা। তারাই ক্ষমতার দাপট দেখিয়ে এতদিন পুজো করে এসেছেন। এলআইসির অভিযোগও এই বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধেই। তারাই নাকি নিউ আলিপুরের, যেটা আমাদের রিপোর্টার জানাচ্ছিলেন, 498, 499, 500 এবং 501 নম্বর বাণিজ্যিক প্লট গায়ের জোরে দখল করে রেখেছেন। মারাত্মক কাণ্ড। ওই জমিতে সুরুচি সংঘ ক্লাব তৈরি হয়েছে, কোনো নিয়মের তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ। এমনকি রাষ্ট্রায়ত্ত সংস্থার জমিতে বেআইনিভাবে স্থায়ী এবং অস্থায়ী পাকা নির্মাণ, কনস্ট্রাকশন ওয়ার্ক, সেটা পর্যন্ত করা হয়েছে বলে থানায় লিখিতভাবে জানিয়েছে, অভিযোগ করেছে এলআইসি। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এখন মেসিকাণ্ডে জেরবার। গ্রেফতারি এড়াতে আইনের রক্ষা কবচ নিয়েছেন তিনি। এখন তার নাগাল পাওয়া মুশকিল। আমরা পরশুদিন পেয়েছিলাম, কিন্তু তাকে আমরা যা যা জিজ্ঞেস করছিলাম সমস্ত প্রশ্ন সাবজুডিস বলে তিনি এড়িয়ে যাচ্ছিলেন। আমাদের প্রতিনিধি সুমন চরকি পাক কেটেছিলেন তার সঙ্গে, তার পেছন পেছন। ফলে তাকে এখন প্রশ্ন করার সুযোগ বা স্কোপ কিছুই নেই। আর ভাই স্বরূপ, বর্তমানে স্বরূপ রয়েছেন শ্রীঘরে। সাধারণ মানুষকে হেনস্থা, মারধর, তোলাবাজি, কাটমানি আদায় সহ একাধিক অভিযোগে স্বরূপ অভিযুক্ত। ফলে স্বরূপকেও এখন প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এই অবস্থায় এলআইসিকে পরের মাসে জমি ছেড়ে দিতে হলে সুরুচির পুজো আগের মতো কি বড় করে করা সম্ভব? এই প্রশ্ন, মাথা ব্যথা তো অবশ্যই তাদের। দেখুন, এখন যা পরিস্থিতি, ক্ষমতার প্রভাব খাটাবেন সেই সুযোগ নেই। মেসিকাণ্ড নিয়ে যেভাবে চাপ বাড়ছে, তাতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে যদি জেলে যেতে হয় তাতেও অবাক হওয়ার কিছু নেই। দখলদারির রাজনীতি তো পশ্চিমবঙ্গের তৃণমূল তাদের শক্তি বৃদ্ধি করবার চেষ্টা করেছিল, দাঁত নখ বার করে। এরা সবকিছুই দখল করতে চায়, রাষ্ট্রের জমি দখল করতে চায়, মানুষের অধিকার দখল করতে চায়। সুরুচি সংঘের যে দুর্গাপুজো হতো, সেই দুর্গাপুজোর যে একেবারে জমি, সেই জমি নিয়েই এবার বিতর্ক। এলআইসির আধিকারিকদের তরফ থেকে স্পষ্ট বক্তব্য যে আগে তারা বিভিন্ন প্রশাসনিক সাহায্য পেতেন না, যেহেতু পালাবদল হয়েছে আর অন্যদিকে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে, তাই এবার তারা এই জমি যেহেতু এলআইসিরই দখলে রয়েছে বা এলআইসিরই মালিকানাধীন, তাই এলআইসি এবার এই জমি নিয়ে নিতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিশ্বাস, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস তারা দখলদারিতে গেছেন। সংস্কৃতি বলুন, ক্রীড়া বলুন, সবকটা জায়গাকে তছনছ করে দিয়েছে। কিন্তু ওই ধর্মের কল বাতাসে নাড়ে। এলআইসির দাবি মতো যদি এই জমি এলআইসি নিজেদের দখলে করে নেয়, খুব স্বাভাবিকভাবেই যে জাঁকজমক পুজো হতো সুরুচি সংঘের, এবার প্রশ্ন তাহলে এবছর দুর্গাপুজোয় এই পুজো কোথায় হবে? এই জমিতেই, না সুরুচি সংঘকে খুঁজতে হবে অন্য কোনো জমি?
সিআইডি শোভনদেব চট্টোপাধ্যায়কে সই জালিয়াতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করে এবং শোভনদেব চট্টোপাধ্যায় ফুল কোঅপারেশন করেছেন বলে তিনি দাবি করলেন এবং তিনি বলছেন যে যারা বিদ্রোহী হয়েছেন, যারা বিক্ষুব্ধ হয়েছেন, তারাই সই জালিয়াতি করে এখন দলকে ফাঁসাচ্ছেন। অবিশ্বাসের জায়গায় ছিল না কেউ, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে ডেকেছিলাম, জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। দাবি করা হচ্ছে সেই সইটা জাল সই, স্বাভাবিকভাবে সিআইডি তদন্তের আওতায় তাকে তো আনবেই, কারণ তার পক্ষে সইটা হয়েছে। মোটামুটি মেপে কথা বলেন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলেন না এবং তার গায়ে ব্যক্তিগত স্তরে কোনো দুর্নীতির কালিমা কেউ আজ পর্যন্ত লেপে দিতে পারেনি, এমন প্রবীণ নেতা তৃণমূলের। এই বাজারেও যিনি মোটামুটি যারা সম্মান পাওয়ার দলে, শোভনদেব বাবু নিঃসন্দেহে তাদের মধ্যে। শোভনদেব বাবু তিনি দাবি করছেন তিনি 9 বারের বিধায়ক, তার অভিযোগ বলুন, দাবি বলুন যে এই যে সই জালিয়াতি কাণ্ড, এইটা নিয়ে তিনি মুখ খুলছেন এবং তিনি বলছেন সবটাই নাকি চক্রান্ত, পরিকল্পনা করেই গোটা ঘটনা সাজানো হয়েছে। অবভিয়াসলি তার অভিযোগের তীর সেটা ঋতব্রত শিবিরের দিকে। শুনুন তিনি কি বলছেন। যারা করেছেন তারা ইন্টারেস্ট নিয়ে এসে করেছেন, যা করেছেন আমাদের ভাবনার মধ্যে ওইগুলো ছিল না। যারা করেছেন কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। এটা আমাদের অবিশ্বাসের জায়গায় ছিল না কেউ, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে ডেকেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি শুনে গেছে সইটা করেই এখানে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। সবাই ছিল উপস্থিত, মানে ওই দিন কি বলছেন 6 তারিখের মিটিংয়ে সবাই ছিল? ছিল তো উপস্থিত, 6 তারিখের মিটিংয়ে সবাই ছিল, একজন মাত্র ছিল না, যেটা আমি যতদূর জানি। একজন উপস্থিত ছিলেন না, বাদবাকি সকলেই সই করেছেন উপস্থিত থেকে। এই কথা দিয়ে তো বোঝা গেল সই তো জাল হয়েছে। একজন উপস্থিত ছিলেন না, তার সই কেন করেছিলেন? ওটা মানে ছোট্ট চুরি, এই ছোট্ট চুরি তো বড় চুরির সূত্রপাত ঘটায়। আমি কখনো কোনো অন্যায় জীবনে করিনি, কেন তো করিনি, কোনো অন্যায় জীবনে করিনি। তারপরেও যদি কেউ বলে অন্যায় করেছি তো করেছি, প্রমাণ করে দেবে অন্যায় করেছি, কি হবে। চক্রে সই জালিয়াতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজকে সকালে সিআইডির একটি টিম পৌঁছে গিয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। এর আগেও 2 দফায় তৃণমূলের প্রবীণ এই বিধায়ক সিআইডির প্রশ্নের জবাব দিয়েছেন। শোনা যাচ্ছে আজ তিনি সিআইডি আধিকারিকদের নিজের বাড়িতে ডেকেছিলেন, সিআইডির আধিকারিকরা রেজলিউশনের কপিটা খুঁজছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় সেটা তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন বলে খবর। শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি এসেছিল এবং 8 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে, তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন বলে জানালেন। পাশাপাশি তিনি বলছেন যে এটা একটা বিশ্বাসঘাতকতা এবং সেই সংক্রান্ত নথি তিনি সিআইডির হাতে তুলে দিয়েছেন এবং তেমনটাই বললেন যে সেই তথ্য তিনি সিআইডির হাতে দিয়েছেন এবং সিআইডি শোভনদেব চট্টোপাধ্যায়কে সই জালিয়াতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করে, তবে তাকে ফার্দার কোনো নোটিশ দেওয়া হয়নি বলেই তিনি মনে করছেন। এবং 8 ঘন্টার এই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে এবং শোভনদেব চট্টোপাধ্যায় ফুল কোঅপারেশন করেছেন বলে তিনি দাবি করলেন এবং তিনি বলছেন যে যারা বিদ্রোহী হয়েছেন, যারা বিক্ষুব্ধ হয়েছেন, তারাই সই জালিয়াতি করে এখন দলকে ফাঁসাচ্ছেন। 200% সহযোগিতা করেছি, আগামী দিনেও করবো। এতদিনের রাজনৈতিক ক্যারিয়ার কোনোদিন এসব হতে হয়নি, কোনোদিন এসব শোনা যায়নি, এখনো নয়। খারাপ লাগছে, তৎসঙ্গে স্বর্গবাস, তৃণমূল সঙ্গে হাজতবাস। তো এখন ওনার মতো একজন বরিষ্ঠ নেতাকে এই ধরনের পুলিশি বা সিআইডির জেরায় পড়তে হচ্ছে, এটা বাংলার রাজনীতির পক্ষে সুখকর দৃশ্য নয়। আমারও ভালো লাগছে না, কিন্তু ওই আপ্তবাক্যই সত্য হচ্ছে।